মুখ্যমন্ত্রীর ২১শে জুলাইয়ের প্রোগ্রামে তার হাত ধরে মঞ্চে কাকে নিয়ে আসবেন, কাকে এনে বসাবেন, এটা মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ, সেটা নিয়ে আমি কিছু বলছি না। নতুন কাউকে নিয়ে এসেছেন, কিন্তু আগে যে আনতেন তাপসী মালিকের বাবা, আর তো তাপসী মালিককে ভুলে গেলেন। তাকে সামনে রেখে ভোট ঠোট করলেন মিথ্যা প্রচার করে। রূপবানুরকে এমএলএ করেছেন বটে, কিন্তু তখন তো রূপবানুরের মাকে নিয়ে আসতেন রোজ, এখন তাকেও ভুলে গেলেন। যাদের নাম করে বাম বিরোধী প্রচারের শান দিয়েছেন, যারা পুরনো তৃণমূলের লোক সেই বিবেচনায় খানিকটা হলেও, এখন তারা কিন্তু সব আউট। তাদের বাদ দিয়ে ফিল্মের লোকদের বাদ দিয়ে এখন আবার নতুন নতুন লোক নিয়ে আসছেন। কোনোটাই স্থায়ী হচ্ছে না ওনার, কারণ কোনো স্থিরতা নেই। যখন যাকে দিয়ে যেরকম ধান্ধার কাজ ওনার মিটবে সেরকম ভাবেই উনি যদি চলেন, তাহলে সেটা মুখ্যমন্ত্রীর পদের জন্য যথার্থ হয় না। এই যে ২১শে জুলাই মুখ্যমন্ত্রী, তার যে মিথ্যাচার এবং ছক, এটা কিন্তু ধরা পড়ে গেছে, পদে পদে ধরা পড়ে যাচ্ছে। উনি ক্ষমতায় এসেই বললেন যে আচ্ছা একটা কমিশন করবেন, কমিশন তো করলেন, কমিশনের রিপোর্ট কোথায়? ওনার সেই কমিশনে রাজ্য সরকার, মমতা ব্যানার্জির তৈরি করা কমিশন, সুশান্ত চ্যাটার্জি কমিশন, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, তারা সাক্ষ্য দিয়েছেন। কিন্তু প্রোগ্রামটা যিনি অর্গানাইজার মমতা ব্যানার্জি, তিনি কি কোনো সাক্ষ্য দিয়েছেন? না। কেন সাক্ষ্য দেননি? মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্ত, যিনি সেই সময় সচিব ছিলেন, স্বরাষ্ট্র সচিব, যিনি হাইকোর্টে হলফনামা দিয়েছিলেন, তিনি কি কোনো হাজিরা দিয়েছিলেন কমিশনে? না, তো দেননি। বরং যে মনীশ গুপ্তকে উনি মন্ত্রী করেছেন, সেই মনীশ গুপ্তর রিপোর্ট হচ্ছে কোর্টে হলফনামা যে নেশাখোর সমাজ বিরোধীরা রাইটার্স দখল করতে এসেছিল এবং না দখল করা পর্যন্ত ছাড়বে না, এই ছিল বাস্তবতা। এবং এটা শুধু মনীশ গুপ্ত না, সোনালী গুহর মতন আপনি একাধিক, আমি একজনের নাম বলবো কারণ একাধিক লিখেছেন, তো জাগো বাংলায় লিখেছেন যে আমাদের তারপর দিদি একটা ইনস্ট্রাকশন দিল। ইনস্ট্রাকশনটা হচ্ছে জ্যোতিবাবুর গাড়ি আটকাতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে ইত্যাদি, এবং সেই কারণে আমাদের বোরখা পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কার একটা কি শাখা পলা বেরিয়ে গেছে বলে তারা ধরা পড়ে গেছে। তাহলে এই ছক এবং চক্রান্ত ২১শে জুলাইকে কেন্দ্র করে একটা এমন কিছু ঘটনা ঘটাবো, কিন্তু মুখ্যমন্ত্রী ধরা পড়ে গেছেন। সেই কারণেই মনীশ গুপ্তকে মন্ত্রী করেছেন, যিনি অভিযুক্ত হতে পারতেন ওর বিবেচনায়। পুলিশের রিপোর্ট উনি মানতেন না তখন, এখন যদি সব পুলিশের রিপোর্ট মানেন, সেই মনীশ গুপ্তকে মন্ত্রী করলেন, এমএলএ করলেন, এমপি করলেন, সবই করলেন, এবং তারপর কমিশনের নামে ৩২ কোটি টাকা শ্রাদ্ধ করলেন। কমিশনে হাজির পর্যন্ত হলেন না, কমিশনের রিপোর্টও আজ পর্যন্ত প্রকাশ করেননি। একটা ফেরেববাজি চূড়ান্ত। শুনলে আমার মাঝে মধ্যে ওই প্রবাদটা মনে পড়ে, ছাগলে কিনা খায়। সব কথা না আমি নাই বললাম। এর আগে একরকম বলতেন, আজকে আরেক রকম বলছেন। ওনার কাছে সিপিএম এর দুর্নীতির সব ফাইল রয়েছে, উনি খুলছেন না, উনি দয়া পরবশ। এই তো গতবার বলেছেন, তার আগের বলেছেন ইত্যাদি। যখন বামফ্রন্ট সরকার ছিল, উনি যখন সরকারে আসবো ভাব করছেন, তখন বলেছিলেন সব ফাইল ওনার কাছে, এবং উনি একেবারে কাঁদিয়ে ছাড়বেন, জেলে পচিয়ে ছাড়বেন। কিচ্ছু করলেন না, করতে পারলেন না, কারণ করার মতো কোনো সুযোগ নেই। আজকে এতদিন পরে এসে বলছেন, যখন প্রশ্ন উঠে গেছে যে আসলে উনি ফলস বলছেন, এখন বলছেন যে সিপিএম এর এত দুর্নীতি, বিজেপি কিছু করলো না, তাহলে সিপিএম এর সঙ্গে বিজেপির আতাত। তৃণমূলের যে নেতারা হাতে হাতে টাকা নিয়েছে, সিবিআই তদন্ত করে তাদের রেহাই দিয়েছে, এখনো পর্যন্ত কিছু করেনি। চিটফান্ড এখনো পর্যন্ত কিছু করেনি, রেহাই দিয়েছে। বিজেপির দয়ায় তৃণমূলের নেতারা টিকে আছে, আর সিপিএম তো পশ্চিমবাংলায়, দায়িত্ব তো ছিল ওনার। উনি কিছু করেননি কেন? কারণ উনি মিথ্যে বলেছেন। আমি আবার চ্যালেঞ্জ করছি, উনি গত ২ বছর আগে নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে, যে আমি নির্দেশ দিচ্ছি সমস্ত ফাইল খুলে একেবারে চুরি দুর্নীতির সমস্ত লিস্ট বার করুক। আমি বোধ ৬ বার চ্যালেঞ্জ করেছি, আজকে আবার চ্যালেঞ্জ করছি, মুখ্যমন্ত্রী হিম্মত থাকলে বার করুন। আপনি বারে বারে বলেছেন আপনার শিক্ষামন্ত্রী বার করতে পারছে না, কেন? কারণ আপনি অসত্য বলছেন, আপনি মিথ্যে বলছেন।
মুখ্যমন্ত্রীর কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। বললেন আমি ঠিক মাথা মুন্ডু বুঝলাম না। 27শে জুলাই থেকে ব্লকে ব্লকে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন মানে কি? ভাষা আন্দোলন একটা গরিমা, একটা মর্যাদা, একটা গর্ব, এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে একটা দেশ জন্ম নিয়েছে। সেই লড়াই ভাষা আন্দোলন, এবং তার পরিপ্রেক্ষিতে কার্যত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। তো উনি কি একটা 27শে জুলাই কি করবেন সেটা যদি ভাষা আন্দোলন বলে নাম দেন, তাহলে আসলে কিন্তু ভাষা আন্দোলনের গরিমাকেই উনি নষ্ট করছেন। উনি ভাষা আন্দোলন করবেন বাংলা ভাষার পক্ষে বলে হিন্দিতে বক্তৃতা দিচ্ছেন। কখন কি করেন তার ঠিক ঠিকানা নেই। ভাষা আন্দোলন অত্যন্ত মর্যাদা সম্পন্ন, গুরুত্বপূর্ণ, তাকে আর গরিমাতা নষ্ট করবেন না। যেমন তেমন খুশি যে কোনো সময় যে কোনো শব্দ বলাটা মুখ্যমন্ত্রীর বন্ধ করা উচিত। একে ভাষা আন্দোলন বলে না। বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে যদি কেউ চিহ্নিত করতে চায়, যারা করতে চায় উনি তাদের পাশে ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে রুখতে হবে। দেখুন, পশ্চিমবাংলাতে গোটা দেশের মানুষের যে সম্ভ্রম ছিল, ভরসা করত, মর্যাদা ছিল, সবাই বুঝে গেছে যে চুরি, দুর্নীতি, অসভ্যতা, অশালীনতার একটা রাজ্যে পরিণত হচ্ছে পশ্চিমবাংলা, সৌজন্যে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস। যত বড় নেতা তত বড় চোর, যত বড় নেতা তত বড় দুর্নীতিগ্রস্ত। কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, উনি সোনাটা বলতে ভুলে যান, সোনা পাচার, এসবের সঙ্গে যুক্ত তৃণমূলের বাহিনী এবং নেতারা, এবং সে স্পষ্ট, মুখ্যমন্ত্রী সব জানেন। এবং এই পাচার চক্রে যেমন রাজ্যের প্রশাসন অংশীদার, কয়লার টাকা কলকাতায় আসতো কিভাবে, কে পাহারা দিয়ে আনতো, তেমন এটা নিয়েও কোনো সন্দেহ নেই যে বিএসএফ অথবা অন্য কেন্দ্রীয় সংস্থা তারাও যুক্ত, তারাও তো ধরা পড়েছে। ফলে রাজ্যের প্রশাসন, কেন্দ্রের প্রশাসন অথবা পুলিশি ব্যবস্থা তাকে সঙ্গে নিয়ে তৃণমূলের নেতারা এমনভাবে চলেছেন দুর্নীতি, চুরি, পাচারের স্বর্গরাজ্য। তৃণমূলের নেতারা যুক্ত, রাজ্যের পুলিশ অথবা কেন্দ্রের পুলিশ, বিএসএফ ইত্যাদি যুক্ত, আর রাজ্যের তৃণমূলের নেতাদের সঙ্গে কোথায় কোথায় দিল্লির বিজেপির নেতারা যুক্ত আছে মুখ্যমন্ত্রী জানেন। 21শে জুলাইয়ের মঞ্চে যখন বলছেন যে বিরোধীরা পুলিশকে লাথি মারে, আক্রমণ করে, এবং বিরোধীদের ঘাড়ে যখন দোষ চাপাচ্ছেন, তখন ওই উপস্থিত যা মানুষ ছিল ওরা মুচকি হাসি হেসেছে। সবাই দেখেছে তো, পুলিশকে লাঠি মারা তার চাইতে অনেক বেশি অসম্মান। অনুব্রত মণ্ডল কেষ্ট, মুখ্যমন্ত্রী সাদের কেষ্ট, সবাই দেখেছে। এবং তারপর সবাই দেখেছে যে আসলে পুলিশের মন্ত্রী পুলিশের পাশে না, পুলিশের মন্ত্রী পুলিশকে হেনস্থা করা, অসম্মান করা, অশালীনভাবে নোংরামি করা অনুব্রতর পাশে, না বোঝার কি আছে। আর মানুষ এটাও দেখেছে, বরং এই পিরিয়ডে পুলিশ তো লাথি মেরেছে মাস্টারমশাইকে, হাত কামড়ে দিয়েছে চাকরির দাবি করেছে বলে, লাঠি মেরেছে, কামড়ে দিয়েছে পুলিশ। কেন? কারণ মুখ্যমন্ত্রী চান যে বিরোধীদের স্তব্ধ করে দেওয়া হোক, জব্দ করে দেওয়া হোক। তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ আক্রমণ করেছে, আর পুলিশকে অশালীনভাবে আক্রমণ করেছে তৃণমূলের নেতারা, সে জয়নগরের এমএলএই হোক আর অনুব্রত মণ্ডলই হোক। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে পিসি এবং ভাইপো দুজনেই বিচার ব্যবস্থাকে খুবই আক্রমণ করেছেন। আসলে ওরা এত ধরা পড়ে যাচ্ছেন, এত মিথ্যাচার করছেন, এত বেআইনি কাজ করছেন, কোর্ট যখন বলে, একেবারে বাক কমিটি থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই মিলিয়ে যখন বলে যে চাকরি দুর্নীতি করবার মতন করে ব্যবস্থা করা হয়েছে, একাধটা ব্যতিক্রমী দুর্নীতি না, দুর্নীতির জন্য ব্যবস্থা, তখন এমনভাবে ধরা পড়ে যান যে তখন বিচার ব্যবস্থাকে গালমন্দ করতে হয়। আসলে সংবিধানের যে বিধি ব্যবস্থা তার উপরে ভরসা না থাকলে বিচার ব্যবস্থাকে প্রতিদিন কোণঠাসা করবার, তার বিরুদ্ধে বলার এই মনোভাবটা সংবিধান বিরোধী মনোভাবেরই অংশ। এবং তৃণমূলের ক্ষেত্রে ওরা যেহেতু রোজ ধরা পড়ে যাচ্ছে, রোজ উত্তর নেই, যুক্তি নেই, বিবেচনা নেই, আইনের বিচার নেই, ফলে বেআইনি কাজ করছে বলে
কোর্ট ধরছে, মানুষ ধরতে চাইছে, কোর্ট ধরছে। অতএব এখন বিচারের ওপরে সমস্ত দোষ দিয়ে এতে পার পাবেন না, এতে পার পাবেন না। সমস্ত প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে, মানুষ কেউ ছেড়ে দেবে না। মুখ্যমন্ত্রীর 21শে জুলাই উনি তো কমিশন করেছিলেন, আজ পর্যন্ত কমিশনের রিপোর্ট কিন্তু পেশ করেননি। কেন উনি যা বলেন আর কমিশনে, ওর তৈরি করা কমিশনে যা রিপোর্ট হবে, এ দুটো যদি মিলবে না। আজ পর্যন্ত 32 কোটি টাকা শ্রাদ্ধ করেছেন, কিন্তু কমিশনের রিপোর্টটা প্রকাশ করেননি। সবাই বুঝতে পারছেন 93 সালের ঘটনা বলে উনি বলছেন, তখন কি তৃণমূল জন্মেছিল? না, তৃণমূল জন্মেছে 98 সালে। বরং উনি যেভাবে 21শে জুলাই ওই কি বলে ভিক্টোরিয়াতে ওইসব করেন, তাতে এটা বোঝা যায় যে এমনকি কংগ্রেস তাকেও দখলদারি করে নিয়েছেন। 93 সালে কংগ্রেস আউট, 98 সালে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সেটাকে এখন কংগ্রেসের জায়গা নিয়েছে। এটা দখলদারি, দাপট, এবং সেই কারণে ওনার যে অভ্যাস, সেই অভ্যাস অনুযায়ী উনি করে বেড়ান। কিন্তু এটা অসত্য এবং ভুল, যে কারণে রিপোর্ট উনি প্রকাশ করতে পারেন না। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন ঘেরাও করবেন, সেটা ওর প্রেরোগেটিভ, উনি ইচ্ছে হলে নিশ্চয়ই করবেন। কিন্তু কেন করবেন? বাংলার ভোটার লিস্ট থেকে একজনের নামও যদি বাদ যায়, তাহলে উনি ঘেরাও করবেন। আমি মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিই, কদিন আগে তো উনি বলছিলেন ভোটার লিস্টে সব ভূত ভরে আছে, ভিন রাজ্যের লোক ঢুকে আছে। তো কদিন আগে উনি বললেন সব ভিন রাজ্যের লোক ঢুকে আছে, আজকে ঠিক উল্টো কথা বলছেন কেন? বলা উচিত ছিল যে অন্যায়ভাবে বাংলাভাষী মানুষকে বাংলাদেশি দাগিয়ে বাতিল করলে আমি প্রতিবাদ করব। সেটা উনি বলবেন না, সেটা উনি বলবেন না। এতদিন ভাবছিলেন যে ভূত হিসেবে যাদের ঢোকানো আছে তারা ওর পক্ষে থাকবে না, অন্য কোনো পক্ষে থাকবে। এখন বোধহয় ভূতদের ম্যানেজ করার কোনো একটা চেষ্টা করছেন। অতএব আমার কথা ওনার বদলে গেছে। সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে, তো 3 দিন আগে বললেন সিপিএম মহাশূন্যে চলে গেছে। তো চলে গেছে, আবার পাঠাবেন কি করে? আমি আবারও একই কথা বলছি, সিপিআইএম যদি মহাশূন্যে থাকে তাহলে মুখ্যমন্ত্রী মহা আনন্দে নাচতে পারেন, কিন্তু আসলে মহা দুশ্চিন্তায় থাকেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সিপিআইএম যদি মহাশূন্যে যায়, বাংলার মানুষ মহা বিপদে পড়বে, এটা সবাই বুঝতে পারছে। উনি মহা আনন্দে থাকতে পারেন, কিন্তু আসলে সে আনন্দটা ওনার দুশ্চিন্তার সামিল। সেই কারণে 2 দিন আগে বলেছেন মহাশূন্যে চলে গেছে, এখন আবার বলছেন মহাশূন্যে পাঠাবেন। কখন কি বলেন তার ঠিক ঠিকানা থাকে না কিন্তু মুখ্যমন্ত্রীর। মঞ্চে বামেদের আক্রমণ করেছেন। কাকে আক্রমণ করবেন? মুখে বলার সময় বলবেন বামেরা মহাশূন্যে আছে, তো মহাশূন্যে যে বামেরা, তাদের নিয়ে এত মহা দুশ্চিন্তায় মুখ্যমন্ত্রী কেন? টের পাচ্ছেন হাল ভালো না, এবং সেই কারণে প্রতিদিন নিয়ম করে সিপিআইএম এর নামে 4টে গালাগালি না দিলে ওনার সুখ হচ্ছে না। উনি বুঝতে পারছেন যে মানুষ সব বুঝে গেছে, ধরা পড়ে যাচ্ছে, এবং বামেরা যে মানুষকে সঙ্গে নিয়ে চলে এবং চলবে, এটা উনি বুঝতে পেরেছেন, ভয় পাচ্ছেন। তাই বামেদের নামে গালমন্দ করতে হচ্ছে ওনাকে। 21শে জুলাই প্রবল বৃষ্টি হয়েছিল গতবার বা তার আগের বার। তখন উনি বলেছিলেন যে শহীদদের জন্য নাকি বর্ষা ভেঙে পড়েছে, শহীদদের জন্য দুঃখে বর্ষা ভেঙে পড়েছে। আর এবারে বলছেন যে শহীদ দিবসে বৃষ্টি হলো না, আগুন ঠিকরে বেরোচ্ছে। যখন যেমন তখন তেমন, কোনো স্থিরতা নেই। বর্ষা, চোখের জল, বৃষ্টি হয়নি, চোখের আগুন। উনি জলেও আছেন, আগুনেও আছেন, দুটোকে মিলিয়ে মিশিয়ে তালগোল পাকিয়ে দিচ্ছেন।